প্রিয় দর্শক, প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সময় মাথা ব্যথা হয়। অসুস্থতা, স্ট্রেস, টেনশন বা ডিহাইড্রেশন যে কোনো কারণেই হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিছুক্ষণ বিশ্রাম নিলে বা ব্যথানাশক ওষুধ খেলে এই মাথা ব্যথা চলেও যায়। যদি এই মাথা ব্যথা দীর্ঘস্থায়ী হয় এবং আপনার জীবনকে ব্যাহত করে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আজকে আমরা মাথা ব্যথা নিয়ে আলোচনা করব। দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছে আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা মাথা ব্যথা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। মাথা ব্যথা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের নিউরোলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ ইসমাইল চৌধুরী। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ওয়েলকাম, ধন্যবাদ। প্রথমে আমি আপনার কাছে জেনে নিই যে মাথা ব্যথার কারণগুলো কি কি? হ্যাঁ, মাথা ব্যথার কারণ এটা একটা অনেক জিজ্ঞাসিত একটা প্রশ্ন, যে রোগীরা যখনই আমাদের কাছে আসে, আমরা যখন কোনো কারণ দেখাতে পারি না, বলে যে মাথা ব্যথা তাইলে কেন হচ্ছে আমার মাথা ব্যথা। আমাদের কাছে যত রোগী আসে তার প্রায় 90 থেকে 95% রোগীর আমরা কোনো কারণ দেখাতে পারি না। যেমন ধরেন ব্লাড প্রেশার, কেন ব্লাড প্রেশার হচ্ছে এই রোগীটার, আমার কেন নাই, ওনার কেন আছে, এটা যেমন কোনো কারণ দেখাতে পারি না। মাথা ব্যথার ক্ষেত্রে মোস্ট অফ দি কেস আমাদের বিশেষ করে ডে টু ডে যেসব পেশেন্ট আসে লং স্ট্যান্ডিং হেডেকে ভুগছেন, এদের আসলে কোনো কারণ দেখানো যায় না। পরীক্ষা করে অ্যাভেলেবেল ইনভেস্টিগেশন যেগুলো আমাদের কাছে আসে, এগুলোর থেকে কোনো কারণ আমরা নির্ণয় করতে পারি না। কিন্তু প্রাইমারি হেডেক। অনেকেরই এরকম একটা ধারণা আছে যে মাথা ব্যথা হলেই চোখের সমস্যার কারণে মাথা ব্যথা হচ্ছে। এটা সবার প্রথমেই বলে যে আমার কি চোখে কোনো অসুবিধা আছে কিনা। একটা ধরতে পারেন যে এটা মিসনোমার এক ধরনের। সবাই যেমন মাথা ব্যথার যত রোগী আছে, প্রথমে আমরা দেখি যে প্রায় চোখের ডাক্তারের কাছে যায়। হ্যাঁ, চোখের কিছু কিছু ব্যাপারে মাথা ব্যথা হয়, এটা স্বীকার করতে হবে, তবে এটা খুবই কম ক্ষেত্রে ঘটে থাকে। মাথা ব্যথার মোস্ট অফ দি কারণ হচ্ছে আমরা কারণ দেখাতে পারি না, যেগুলো বলে প্রাইমারি হেডেক। কিছু কিছু ক্ষেত্রে কারণ আছে যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যন্ত্রপাতি দিয়ে বা অ্যাভেলেবেল আমরা ফিজিক্যাল পরীক্ষা দিয়ে কিছু কারণ দেখাতে পারি যে এই কারণটার জন্য আপনার মাথা ব্যথা হচ্ছে। মোস্ট অফ দি কেস আমরা কোনো কারণ দেখাতে পারি না। আচ্ছা, মাথা ব্যথার মধ্যে একটা খুব কমন যে কথাটা শোনা যায় যে মাইগ্রেন, মাইগ্রেনের ব্যথা এরকম। তো মাইগ্রেনের ব্যথা, সাধারণ মাথা ব্যথার মধ্য থেকে মাইগ্রেনের ব্যথা আলাদা করা যায় কিভাবে? লক্ষণগুলো কিরকম হয়? হ্যাঁ, মাথা ব্যথা বলতেই যেসব আমাদের কাছে রোগী আসে সবাই বলে আমার মাইগ্রেনের ব্যথা আছে। আমার মাইগ্রেন এত বিখ্যাত একটা ঘটনা, কমন একটা ঘটনা। আসলে এর থেকেও কমন যেমন টেনশন টাইপ হেডেক, ওইটার জন্য রোগীরা এত হন্তদন্ত হয়ে আসে না আমাদের কাছে। এটা খুব কষ্ট দেয়, মাইগ্রেনের ব্যথা মানুষকে খুব কষ্ট দেয়। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক সমীক্ষায় দেখা গেছে যে মানুষ যেসব কারণে ডাক্তারের শরণাপন্ন হয়, এই মাথা ব্যথা হলো, মাইগ্রেনের মাথা ব্যথাটা হলো তার মধ্যে 3 নাম্বার, মানে এত ফ্রিকুয়েন্ট একটা কারণ যেটা আপনার মাইগ্রেনের ব্যথা। তো মাইগ্রেন ব্যথাগুলো সাধারণত দেখা যায় যে একটু সিভিয়ার হয়, ব্যথাটার পরিমাণ বেশি হয়, মাসের মধ্যে কয়েকবার হয়, অথবা কারো কারো 2-1 মাসে একবার হয়, এরকমও হয়েছে। কিন্তু মাসের মধ্যে কয়েকবার হয়। অনেকের মাথা ব্যথার সাথে বমি হয়, আলো দেখতে অসুবিধা হয়, শব্দ শুনতে তার বিরক্ত লাগে। এই ধরনের কিছু কন্ডিশন নিয়ে যখন আসে, এটা অ্যাকচুয়ালি পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি শুনেই আমরা বলি যে এটা মাইগ্রেন। একটা কারেক্টার ফিট করে। ওয়ার্ল্ড হেডেক সোসাইটি আছে, একটা ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি আছে, তারা হেডেকের ক্লাসিফিকেশন করেছে, প্রত্যেকের আবার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়েছে যে কিভাবে। এগুলো বেশিরভাগ শুনেই আমরা ক্রাইটেরিয়ার মধ্যে চিন্তা করে আমরা নির্ণয় করি যে হ্যাঁ এটা মাইগ্রেন। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরীক্ষা দিয়ে আমরা সেকেন্ডারি হেডেক বলতে একটা কথা আছে, যেখানে আমরা কিছু কারণ পাই মাথা ব্যথার, সেগুলোকে এক্সক্লুড করে আমরা মাথা ব্যথাকে বলি যে এটা মাইগ্রেন, এটা টেনশন টাইপ হেডেক, বা এটা অন্য ভ্যারাইটির হেডেক, এগুলো এইভাবে বলতে হয়। আচ্ছা, কিন্তু রোগী নিজে আসলে শুধুমাত্র লক্ষণ দেখে ওনার পক্ষে বোঝা সম্ভব না যে এটা কি মাইগ্রেন হেডেক নাকি টেনশন হেডেক কিংবা অন্য কোনো কারণ। এটা রোগী বা অনেক সময় অনেক ডাক্তারও এটা
বলতে পারে না জুনিয়র লেভেল ডাক্তার। ওনার কাছে অ্যাকচুয়ালি মাইগ্রেনের নাম যেহেতু বেশি, মোস্ট অফ দি কেজে ডাক্তারের কাছে গেলেই ওরা বলে যে আপনার মাইগ্রেন হয়েছে, বা রুগীদের যাদেরই মাথা ব্যথা হয় মাইগ্রেন হয়েছে। অ্যাকচুয়ালি যে মাথা ব্যথাগুলো সিভিয়ার অনেক দিন ধরে আছে, টিনেজ এজের থেকে শুরু হয়েছে বা স্কুল এজ থেকে শুরু হয়েছে, তারপরে আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা যারা আসে 15-20 বছর ধরে আছে, তো আসলে এগুলা মাইগ্রেন। ঠিক আছে, রুগীও কখনো কখনো বুঝতে পারে, নট অলওয়েজ, বাট রুগী কখনো কখনো নিজেও বুঝতে পারে যে এটাই মাইগ্রেন হবে। জি, আপনি বললেন টিনেজরাও আসে মাইগ্রেনের ব্যথা নিয়ে। মাইগ্রেনের ব্যথার মধ্যে কি এরকম কোনো কথা আছে যে বয়স বাড়ার সাথে সাথে মাইগ্রেন অ্যাটাক অথবা ব্যথা কমতে থাকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে মাইগ্রেন যাদের আছে অনেকের অনেক ছোট বয়স থেকেও শুরু হয়, বাট মোস্টলি টিনেজারদেরই শুরু হয়, স্কুল কলেজে গোয়িং স্টুডেন্টদেরই সাধারণত শুরু হয়, এবং বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে আফটার 50 বছরের পরে মাইগ্রেনের ফ্রিকোয়েন্সি কমে যায়। ফ্রিকোয়েন্সি মানে এক মাসে কয়বার মাথা ব্যথা হয় এটাকে বলে ফ্রিকোয়েন্সিটা কমে যায়। তো কারো কারো ক্ষেত্রে এইরকম নাও ঘটতে পারে। আমি এরকমও পেশেন্ট পাই যে ওনাদের বয়স হয়েছে 60 বা এরকম বা 65, তাও মাইগ্রেনের ব্যথা স্টিল আছে তাদের হয়। সুতরাং বয়স বাড়ার সাথে কমে, এটা সত্যি কথা। আচ্ছা, কারো কারো নট অলওয়েজ, কারো কারো ক্ষেত্রে। আচ্ছা, এই মাইগ্রেনের ব্যথার কারণে কি মস্তিষ্কের কোনো ক্ষতি হতে পারে? হতে পারে। মাইগ্রেন যদি চিকিৎসা না হয়, ক্রনিক মাইগ্রেন হয়, একদম প্রতিদিন ব্যথা শুরু হয়, এটা একটা যেমন হতে পারে। আর একটা হলো আপনার মস্তিষ্কের ভিতরে সমস্যা হতে পারে। মাইগ্রেনাস ইনফার্কশন বলতে একটা কথা আছে, তাদের স্ট্রোক হতে পারে। ইনফার্কশন মানে স্ট্রোক। মাইগ্রেন রিলেটেড স্ট্রোক হয়, সবচেয়ে মাইগ্রেনের ডেঞ্জারাস কমপ্লিকেশন হতে পারে যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয়, বছরকে বছর একেবারে চিকিৎসা না নেয়, এরকম হতে পারে। আচ্ছা, তাহলে এই মাইগ্রেন যেটা আপাত দৃষ্টিতে খুবই সাধারণ এবং কমন একটা শব্দ আমাদের মধ্যে, সেখান থেকে আসলে স্ট্রোক ধরনের জটিল পরিণতিও হতে পারে। অ্যাকচুয়ালি আপনি যে সাধারণ কথাটা বলছেন, মাইগ্রেন আসলে সাধারণ না। একটা মানুষকে এটা এত কষ্ট দিতে পারে। ধরেন কারো কারো আমাদের কাছে এরকম রোগী আসে, মাসে 8-10 বারও তার ব্যথা ওঠে, প্রতিবারই ব্যথা প্রায় একদিন থাকে, ব্যথা হলেই বমির ভাব এরকম হচ্ছে। তাহলে এই লোকটার তো এটা সাধারণ না, এটা তার জীবনকে জিওপ্যারাডাইজ করে দিচ্ছে। আমরা যদি এটাকে মিনিমাম কিছু কমাইতে পারি, এই রোগের যদি আমরা 50%ও মাথা ব্যথা কমাইতে পারি, তাহলে সে কিন্তু অনেক খুশি হয়ে যায়। মাইগ্রেনের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এবং কোনো লেটেস্ট কোনো চিকিৎসা কি আছে এটার, সেটা জানতে চাই। হ্যাঁ, মাইগ্রেন একটা ক্রনিক হেডেক, মানে বছরকে বছর থাকে। কাউকে, আমি যে বলেছি, কারো কারো 8-10 বারও মাসে মাথা ব্যথা হয়, এবং এমনও হয় যে একবার হলে 3 দিন পর্যন্ত মাথা ব্যথা থাকে। ইটস এ ভেরি সিভিয়ার হেডেক। তো এটার একটা চিকিৎসা পদ্ধতি আছে। শুধুমাত্র যখন ব্যথা হলো তখনকার ওষুধ অনেক সময় খায়, পেইন কিলার খায়। মোস্ট অফ দি পিপল ব্যথানাশক ওষুধ খায় অনেক, বিশেষ করে গ্রামে গঞ্জে যখন কোয়াক ডাক্তারের কাছে যায় তারা ব্যথানাশক ওষুধ দেয়। কিন্তু অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা হলো যে যদি কারো মাসের মধ্যে 2 বার 3 বার বা তার বেশি সময় যদি মাথা ব্যথা হয়, তাহলে তার জন্য কিছু কন্টিনিউয়াস ওষুধ আছে। দেয়ার আর সাম কন্টিনিউয়াস মেডিসিন, যেগুলো খেলে রোগীর ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। হেডেক একবার হলে যে 3 দিন হয়, এটা কমে যাবে। বা হেডেকের যে সিভিয়ারিটিটা বেশি থাকে, ওই সিভিয়ারিটিটা কমে যাবে। সাধারণ প্যারাসিটামলে তখন কাজ করবে। তার মানে কিছু ওষুধ আছে যেগুলো কন্টিনিউ খেতে হবে। এরকম অনেকগুলো ওষুধ আছে আমরা প্রেসক্রাইব করে থাকি। তো ওই ধরনের রোগীদের জন্য আমরা কিছু কন্টিনিউয়াস ওষুধ প্রেসক্রাইব করব। তার সাথে সাথে যখন মাথা ব্যথা হয় তখন নিরাময়ের জন্য কিছু ওষুধও আমরা একসাথে প্রেসক্রাইব করব। আচ্ছা, জি। টেনশন টাইপ হেডেক সম্পর্কে একটু জানতে চাই যে এটা কি এবং লক্ষণ কি, যদি খুব সংক্ষেপে বলেন। এই টার্মিনোলজিটা অ্যাকচুয়ালি একটা মিসনোমার, যে টেনশন টাইপ রোগীকে যদি আমরা বলি যে আপনার তো টেনশন টাইপ হেডেক, ঠিক, আমার তো কোনো টেনশন নেই। অ্যাকচুয়ালি এটা একটা নাম, টেনশন টাইপ হেডেক, এই হেডেকের ভ্যারাইটির নাম। নট দ্যাট যে এটা শুধু টেনশন করলে মানুষ, যে আমরা টেনশন যেটা বলি এইটা করলেই মাথা ব্যথা হয়, ঘটনাটা কিন্তু তা না। যেমন আমাদের দেশে যেমন 2500 থানা বলতে একটা থানা আছে, এখানে 2500 থানা একটা জায়গার নাম অ্যাকচুয়ালি। অনুরূপভাবে টেনশন টাইপ হেডেকটা একটা হেডেকের টাইপের নাম। তো যেমন এটার অতীতে মাসেল টেনশন থেকে, এটা মাসেল স্পাজম থেকে এই হেডেকটা হতো, এইরকম একটা ধারণা ছিল বলে এই
ব্যথাটার নাম হলো টেনশন টাইপ হেডেক। আচ্ছা, জি। আরেকটা ধরন বলেছেন আপনি সেকেন্ডারি হেডেক, এটার মানে কি? এটা সেকেন্ডারি হেডেক মানে প্রাইমারি মানে যেটার কারণ আমরা দেখাতে পারি না, আর সেকেন্ডারি মানে হলো যে এখানে কারণ আছে, দেয়ার আর সাম কজ। আমরা পরীক্ষা নিরীক্ষা করে মাথা ব্যথার জন্য এই কজ দায়ী, যেমন ধরেন যে ব্রেন টিউমার একটা কথা আপনি বলেছিলেন স্টার্টিংয়ে, ব্রেন টিউমার ইজ এ কজ, সাইনোসাইটিস ইজ এ কজ, এরকমভাবে মেনিনজাইটিস একটা কজ, এনকেফালাইটিস একটা কজ, এরকমভাবে অনেকগুলো কারণ দেখানো যায়। নার্ভ রিলেটেড কিছু কজ আছে, সাইনোসাইটিস রিলেটেড কজ আছে, আই রিলেটেড কিছু কজ আছে, চোখের জন্য যেটা জিজ্ঞেস করেছিলেন আপনি, চোখের জন্য মাথা ব্যথা হয়, এরকমভাবে যেখানে কারণ আছে এগুলাকে বলা হয় সেকেন্ডারি হেডেক। আচ্ছা, সেক্ষেত্রে এটার লক্ষণগুলো কি আলাদা হবে? হ্যাঁ, এগুলো আমরা শুনলে অনেকটা বুঝতে পারি, শুনে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে এবং কিছু ইনভেস্টিগেশন করে আমরা এটাকে আলাদা করতে পারি যে হ্যাঁ এটা এই কারণে হয়েছে। যেমন ধরুন একজনের আমরা মাথায় টিউমারের জন্য হয়েছে, বা আরও কিছু আরেকটা কারণ আছে, একটা খুবই কমনলি আমরা পাই, সেটা হচ্ছে বিনাইন ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন বা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন বলে, অর্থাৎ মাথায় পানির প্রেশার বেড়ে গেছে। এইটাতে যদিও আমরা এমআরআই সিটি স্ক্যান করে কিছু পাই না, কিন্তু আমরা একটা ফিজিক্যাল সাইন পাই, সেটা হচ্ছে চোখ পরীক্ষা করলে আমরা নিউরোলজিস্টই করতে পারবে, যে কোনো মেডিসিনের ডাক্তার এটা করতে পারে, যে পেপিলোইডেমা বলে, অর্থাৎ অপটিক নার্ভের যে আছে ওটার হেডটা দেখলে আমরা বুঝি যে এই লোকের মাথার ভিতরে পানির প্রেশার বেড়ে গেছে। যেমন এটাকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করেই বলি, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে কিছু কারণকে আমরা এক্সক্লুড করে বলি যে এটা এই, অর্থাৎ এখানে কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। আচ্ছা, আমরা এই পরীক্ষা নিরীক্ষার বিষয়ে আসবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই। আচ্ছা, হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরখান থেকে আলম বলছি, আমার বয়স হলো 38। আমার প্রশ্ন হলো, আমার প্রায় মাথা ব্যথা হয়, কাজের প্রয়োজনে আমাকে অনেকক্ষণ মনিটরের সামনে থাকতে হয়। মাথা ব্যথা হলে আমি এইস খাই, এটা কি ক্ষতিকর? মাথা ব্যথা হলে এইস হলো প্যারাসিটামল, একটা কোম্পানির নাম এইস। প্যারাসিটামল ক্ষতিকর না, প্যারাসিটামল আপনি খেতে পারেন। এখন প্যারাসিটামল খেয়ে যদি আপনার মাথা ব্যথা উপশম হয় খেতে পারেন। আর যদি আপনি দেখেন যে এটা প্রতিদিনে আপনাকে জ্বালাতন করছে, তাহলে কিছু কন্টিনিউয়াস ওষুধ লাগবে। সেই ক্ষেত্রে এমনি প্যারাসিটামল আপনি খেতে পারেন যদি আপনার প্যারাসিটামলে ওই মাথা ব্যথাটা যায়। জি দর্শক, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। আমি এর সাথে একটা সম্পূরক প্রশ্ন করি, যে অনেকেই দেখা যায় আজকালকার যে কাজের ধরন হয়েছে এবং কোভিডের পর আসলে অনেকের কাজ মনিটরের সামনে থেকে করতে হচ্ছে, তো এটার জন্য অনেকেই বলছেন যে তার মাথা ব্যথা হচ্ছে, কিংবা আগে হয়নি এখন হচ্ছে, আগে কম হতো এখন বেশি হচ্ছে। তাদের জন্য কি আপনার কোনো ধরনের পরামর্শ কিংবা কিছু আছে? একটা কারণ, যারা অনেকক্ষণে মনিটর ব্যবহার করে তাদের বিশেষ করে যে টেনশন টাইপ হেডেক যেগুলোকে বলি আমরা, যেমন একটা রোগ যদি সারাক্ষণ কম্পিউটারে এই পোস্টারে বসে থাকতে হয়, সারাক্ষণ কম্পিউটারে এইভাবে করে বসে, তার ঘাড়ের মাসেলগুলা টট হয়ে থাকে, একটার বলে আইসোমেট্রিক স্টেটে থাকে, মানে ল্যাং বাড়েও না কমেও না, ঘাড়ের এইভাবে ধরে আছে অনেকক্ষণ, যখন এইভাবে থাকে তখন এই পোস্টেরিয়র সাইডে, মাথার অক্সিপিটাল সাইড বলি আমরা, পিছনের সাইড, এটাতে ব্যথা হতে পারে। এটা যেমন একটা কারণ। আবার যেমন যাদের মাইগ্রেন আছে, আপনি মাইগ্রেনের কথা বলেছেন, তারা এই যে চেঞ্জিং আলো, যখন আপনার একটা মনিটরে সারাক্ষণ চেঞ্জিং কালারফুল আলো যখন হতে থাকে, তার কিন্তু মাইগ্রেনের ট্রিগার হয়। ট্রিগার শব্দটা আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? ট্রিগার হলো আপনার মানে এই জিনিসটা হলে মাইগ্রেন যার আছে তার ব্যথা স্টার্ট হয়। যেমন বন্দুকের মধ্যে গুলি যদি ঢুকানো থাকলে ট্রিগার চাপলে গুলি বের হবে। যেমন ধরেন যার মাইগ্রেন আছে তার বন্দুকে গুলি ঢুকানো আছে, এখন খালি ট্রিগারের দরকার, ট্রিগার চাপলে মাইগ্রেনের ব্যথা শুরু হলো। অর্থাৎ এই যে জিগজাগ আলো, চেঞ্জিং আলো, এগুলা কিন্তু মাইগ্রেনের ট্রিগারিং ফ্যাক্টর। তো সুতরাং যাদের মাইগ্রেন আছে তাদের এগুলা একটু কমাতে হবে, কিভাবে মডিফাই করতে হবে, যার যার নিজস্ব স্টাইল এটা করতে হবে। আচ্ছা জি, আমরা এই বিষয়ের চিকিৎসা নিয়ে আলোচনা করব। তবে এই পর্যায়ে জানতে চাচ্ছি যে আপনি পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন, এই সাধারণত মাথা ব্যথার জন্য কোন ধরনের পরীক্ষা কিংবা টেস্ট আপনারা করে থাকেন? এবং পরীক্ষাগুলা অ্যাকচুয়ালি রোগী আমাকে কি ডাটা দিল, হিস্ট্রি আমরা শুনি প্রথমে রোগীকে, ওই অনুযায়ী পরীক্ষাগুলা গাইডেড হয়। যেমন আমি যদি মনে করি যে
রোগীটার নেজাল কনজেশন আছে, অর্থাৎ নাক বন্ধ আছে, সর্দি টর্দি আছে, এর মাথা ব্যথা অল্প কয়েকদিনের মাথা ব্যথা, তখন আমি চিন্তা করি যে এটা কি সাইনোসাইটিস কিনা। সেক্ষেত্রে একটা এক্সরে করলে হয়, অথবা আমরা যদি সিটি স্ক্যানও করি, সাইনোসাইটিসের সিটি স্ক্যান খুব ভালো দেখা যায়, মানে ইজিলি আইডেন্টিফাই করা যায়, এটা করা যায়। অথবা আমি যদি মনে করি যে এই রোগীর হয়তো ব্রেনের ভিতরে কোনো একটা ঘটনা হতে পারে, সেক্ষেত্রে একটা সিটি স্ক্যান করতে পারি। কখনো কখনো রক্ত পরীক্ষা, ইভেন ওই যে আমরা সিএসএফ বলি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, পিঠের পিছন থেকে আমরা ওখানে ফ্লুইডটা বের করি, ওইটাও করি। যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস চিন্তা করলে এই ধরনের ক্ষেত্রেও আমরা এগুলা করতে পারি। আচ্ছা, আরও অনেক কিছু জটিল পরীক্ষা নিরীক্ষাও আছে, যখন এটা ডাক্তার মনে করবে, সেটা রোগীর উপর ভিত্তি করে। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাজীব বলছিলাম ফরিদপুর থেকে। জি জি, আমার সমস্যা হচ্ছে মাথা ব্যথা। জি জি, আমি মানে পরিশ্রম করলে আমার মাথাটা ব্যথা করে, আর এই ঘাড়ের ডান পাশের রগ চেপে ধরে। আচ্ছা, আপনি যদি দর্শককে কোনো প্রশ্ন করতে চান করতে পারেন। এটা হলো যে আপনার যে মাথা ব্যথা শুধু পরিশ্রম করলেই হয়, এই ধরনের একটা মাথা ব্যথা আছে। এখন আরও কিছু আমাদেরকে জানতে হবে যে এটা কি আসলে শুধু পরিশ্রম করলেই হয়, না আরও অন্যান্য সময়ও হয়। সেক্ষেত্রে এটা বলেন, আপনি বলেন। আর আমি ড্রাইভিং করি, তো ড্রাইভিং করলে তখন এই মাথা ব্যথাটা আর কি বেড়ে যায়। ড্রাইভিং করলেই হয়, এটা তো পরিশ্রম দেয়। আমরা একটা মাথা ব্যথা আছে যেটা একজশন, ফিজিক্যাল একজশন, দৌড়াদৌড়ি বা কায়িক পরিশ্রম যেটা করে সেটার সাথে হয়। আর আপনি তো কায়িক পরিশ্রম করেন না, ড্রাইভিং কিন্তু কায়িক পরিশ্রম না, অর্থাৎ যেই পরিশ্রমের ঘাম ঝরে এটাকে বলা হয় কায়িক পরিশ্রম। তো আপনারটা একটু ভিন্ন জাতের। অর্থাৎ ড্রাইভিং করতে গেলে আপনার মাথা ব্যথা হয়, তো এটা টেনশন টাইপ হেডেকের মধ্যে ফেলতে পারি আমরা, এরকম ভ্যারাইটির মধ্যে ফেলতে পারি, হতে পারে কনসেন্ট্রেশনের কারণে হয় বেশি, এটা একটা হতে পারে মেবি। আরও শুনতে হবে, আরও কিছু অনেক সময় পরীক্ষা নিরীক্ষা লাগে, পরীক্ষা করেও কিছু জিনিস এক্সক্লুড করতে হয় ডাক্তারদেরকে। তো এগুলো করলে আমরা হয়তো সঠিক ভ্যারাইটি অফ হেডেকটা নির্ণয় করলে, সঠিক ট্রিটমেন্ট দিলে আশা করি আপনি উপকৃত হবেন। আমাদের যেমন মাথা ব্যথা নিয়ে বিভিন্ন ফোন আমরা পাচ্ছি, এবং অনেকেই বিভিন্ন ধরনের মাথা ব্যথার কথা বলছেন, এবং যেটা কমনলি যেটা হয় সেটা হচ্ছে মাথা ব্যথার পর কেউ ব্যথানাশক ওষুধ, প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে থাকেন। এটা কি ঠিক আছে বলে আপনি মনে করেন? এটা ঠিক আছে এক সেন্সে। যেমন একটা লোকের মাসে একবার দুইবার মাথা ব্যথা হলো বা তিনবার মাথা ব্যথা হলো, সে প্যারাসিটামল খেলো। এখন যদি কারো মাসের মধ্যে 7-8 বার 9 বার 10 বার ব্যথা হচ্ছে আর প্রতিদিনে সে শুধু প্যারাসিটামল খাচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমাদের এর সাথে আমাদের কিছু ওষুধ আছে যেগুলা কন্টিনিউয়াস দিতে হবে, যে ওষুধগুলা সাধারণত সাইড ইফেক্ট নেই, ওই জাতের কিছু ওষুধ। কারণটা নির্ণয় বুঝতে হবে ডাক্তারকে, আর তার মাঝে মাঝে যদি লাগে তখন প্যারাসিটামল খেতে পারবে। প্যারাসিটামল আদারওয়াইজ এ সেফ ড্রাগ, বাট ওইটাও আপনার এরকম প্রতিদিন খেতে হইলে তাইলে এটা সঠিক চিকিৎসা হলো না। জি, নিশ্চয়ই। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি একটু যে মাথা ব্যথার জন্য বলছিলাম। জি অবশ্যই, আপনি প্রশ্ন করুন, কি জানতে চান? আমার মাথা ব্যথা হচ্ছে যে সারাদিন কাজ কাম করলে রাত্রে প্রচন্ড মাথা ব্যথা হলে পরে পরপর 2 দিন 3 দিন থাকে একভাবে। আচ্ছা, জি। এই জন্য কি পরামর্শ দিতে পারি? অবশ্যই। হ্যাঁ, এখানে মাথা ব্যথাটা সারে না। আচ্ছা, এখানে আপনার যে রাতে ব্যথা হয়, কাজ কাম করার পরে ব্যথা হয়, এটা যদি আপনার এমন হয় যে মাসের মধ্যে অনেকবার হয়, তাহলে এটাকে আমরা একটা হলো যে পরীক্ষা করে কিছু কারণ এক্সক্লুড করতে হবে। আমাদের যদি কোনো কারণ যদি না থাকে, তাহলে এটার জন্য আমাদের কিছু কন্টিনিউয়াস ওষুধ আছে, যে ওষুধগুলো আপনি প্রতিদিন খাবেন। প্রতিদিন খেলে এরকম হবে না, এবং তার মাঝে যদি মাসের মধ্যে 2-1 বার এরকম ব্যথা হয়, তাহলে তাৎক্ষণিক ব্যথা কমানোর জন্য, যেটা 2-1 ঘন্টার মধ্যে ব্যথাটা কমে যাবে, এরকম ওষুধ ব্যবহার করা যাবে। বাট প্রতিদিনই শুধু ওই ব্যথা কমার ওষুধ এগুলো খেলে হবে না। এমন ওষুধ খেতে হবে যেটা আপনার এটার ফ্রিকোয়েন্সি কমে যাবে। মানে হলো মাসের মধ্যে যদি আপনার 8-10 বার হয়, তাহলে যাতে করে আমরা অ্যাটলিস্ট কমাইয়া 2-1 বারের মধ্যে সীমিত করতে পারি,
এই ধরনের কিছু ওষুধ আমাদেরকে সাজেস্ট করতে হবে আপনাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে দর্শকের উচিত হবে কোনো একজন নিউরোলজিস্ট কিংবা যে কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হন আপনি। স্পেশালিস্ট চিকিৎসকই ভালো হবে এইসব ক্ষেত্রে, আপনি যে কোনো একজন স্পেশালিস্ট চিকিৎসকের শরণাপন্ন হন। আচ্ছা, জি। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে মাথা ব্যথার রোগীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের বিষয়ে কি আপনার কোনো কিছু বলবার আছে? হ্যাঁ, এটাও আমাদের রোগীদের একটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। কিছু খাদ্যাভ্যাসের ব্যাপার আছে, বিশেষ করে সব মাথা ব্যথায় না, যাদের মাইগ্রেন হেডেক আছে এদের জন্য। এর অনেকে দেখা যায় যে ফাস্ট ফুড খেলে হয়, এগুলোর মধ্যে টেস্টিং সল্ট থাকে। যত ফাস্ট ফুড হয় বাজারে বেশিরভাগ ক্ষেত্রে টেস্টিং সল্ট দিয়ে, ইভেন অনেক সময় ঘরেও টেস্টিং সল্ট দিয়ে খাওয়ার বানানো হয়। এই টেস্টিং সল্ট তাদের জন্য অ্যাভয়েড করতে হবে। তারপরে কেউ কেউ অতিরিক্ত চা কফি খেলে হয়, কারো চকলেট জাতীয় খাদ্য খেলে হয়, কারো যেমন পারফিউম, কিছু কিছু পারফিউম আছে বিশেষ করে মাইগ্রেনের রোগীদের, কিছু পারফিউমে তাদের মাইগ্রেনের ব্যথা ট্রিগার হয়, এগুলা বাদ দিতে হবে। অ্যালকোহল, যদিও আমাদের দেশে এটা খুব কমন ঘটনা না, কিন্তু অ্যালকোহলও একটা, বিশেষ করে রেড ওয়াইন বলতে ওয়াইন আছে, আমি অবশ্য নিজে দেখি নাই, এটা বইপত্রে লেখা আছে রেড ওয়াইন আই থিঙ্ক। এইসব খাবারগুলা মাথা ব্যথাকে ট্রিগার করে অনেক সময়, এগুলা বাদ দিতে হবে যাদের মাথা ব্যথা আছে। এটা তাহলে রোগীর উপর আলাদাভাবে নির্ভর করবে, মানে যে যার ক্ষেত্রে যেটাতে ট্রিগারিং ফ্যাক্টর যেটা ট্রিগারিং সেটাকে বাদ দিতে হবে, এটা ইউনিভার্সাল কথা বলা যাবে না। আচ্ছা, জি। ক্লাস্টার হেডেকের লক্ষণগুলো কিরকম হবে? ক্লাস্টার হেডেক আরেকটা প্রাইমারি হেডেক। আমরা যেমন মাইগ্রেনের কথা বলেছি, টেনশন টাইপের কথা বলেছি, ক্লাস্টার হেডেক আরো ভয়াবহ হেডেক। আচ্ছা, এখানে ব্যথার সিভিয়ারিটি মাইগ্রেনকেও ছাড়িয়ে যায়। বাট হলো এটা সাধারণত মাথার এক সাইডে হয়, যে কোনো এক সাইডে হবে, এবং দেখা যায় যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা থাকে, এবং খুবই সিভিয়ার মাথা ব্যথা হয়। এবং মাথা ব্যথার ডেলি এরকম 1 বার 2 বার বা কারো সারাদিনে 1 বারই হয়, এবং বিশেষভাবে রাতে হয় সাধারণত দেখা যায়। এবং এই মাথা ব্যথার মাঝখানে রুগী কিন্তু পুরোপুরি ভালো, 2 মাথা ব্যথার মাঝখানে রুগী ভালো। এগুলা ক্লাস্টার হেডেক। সেখানে আরও কিছু আছে, চোখের কিছু ঘটনা আছে। আর এই ক্লাস্টার হেডেকটা যদি সঠিকভাবে ডায়াগনোসিস করা যায়, যদিও এই ধরনের রোগীর সংখ্যা কম, এবং সঠিক চিকিৎসা দেওয়া যায়, এটা আবার ভেরি গুড রেজাল্ট, পেশেন্টের খুব সহজে ভালো হয়ে যায়। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একজন দর্শক আছেন, আমরা তার ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি চিরাউতি বলছিলাম। জি ম্যাডাম, আমার সমস্যা হলো যে আমার পেটের মধ্যখানে যেখানে ফুসফুরি আছে, ঠিক ওই জায়গাটাই ব্যথা। হ্যাঁ, আজকে প্রায় বছরের উপর, বছর 1.5 বছর পর্যন্ত আমি অনেক ডাক্তার দেখাইছি, চিটাগের মধ্যে কোন ডাক্তার শেষ করে ঢাকায় আবার হসপিটালে গেছিলাম, ওখানেও সেই আমার আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, তারপর আপনার MRI, ওর সব পরীক্ষা মোটামুটি শেষ করছে, কোনো কিছু তারা ডায়াগনোসিস করতে পারছে না। শুধু চিরাগ একটা ডাক্তার বলছেন যেটা অ্যাবডোমিনাল মাইগ্রেন পেইন। হ্যাঁ, এটা ঠিক আছে। আপনার যেই কথা বলেছেন, এগুলা অ্যাবডোমিনাল মাইগ্রেন মূলত ওগুলা রেয়ার কন্ডিশন, মাইগ্রেনের ভ্যারাইটি। তো এগুলা রেয়ার কন্ডিশন, এগুলাকে পেটের অন্যান্য কারণ এক্সক্লুড করে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে ওই সাইডের ডাক্তারদের একেবারে এক্সক্লুশন যখন হবে, তখন এটা এই দিকে আসা যাবে। এর আগে অ্যাবডোমিনাল মাইগ্রেন কথায় কথায় বলা যাবে না। আর সেটা মাইগ্রেন হলে মাইগ্রেনের কিছু পিরিয়ডিসিটি বলে, যে আপনার কতক্ষণ থাকে ব্যথা, বা প্রতিদিন হয় কিনা, মাসের মধ্যে কয়বার হয়, এই ধরনের ঘটনা, এইসব ঘটনাগুলোকে সব হিসাব নিকাশ করে অ্যাবডোমিনাল মাইগ্রেন কিনা বলতে হবে। বাট ইট ইজ এ রেয়ার কন্ডিশন, এটা আপনাকে বুঝতে হবে। যদি হয়, হইতে পারে, আপনি যেভাবে বলছেন, ডাক্তার যেহেতু বলেছে, এটা তার দায়িত্ব যে সব কিছু এক্সক্লুশন হয়েছে কিনা, মানে পেটের অন্যান্য কজগুলো যদি এক্সক্লুশন হয় তাহলে বলতে পারে, এবং ওষুধ দিয়ে ট্রায়াল দিতে পারে, দেখতে পারে যে আপনার এই ব্যথাটা কমে কিনা মাইগ্রেনের ওষুধ দিয়ে।
আচ্ছা, সেক্ষেত্রে দর্শকের উচিত হবে যে উনি যেই চিকিৎসকের কাছে যাচ্ছেন তার দেয়া চিকিৎসাই ফলো করা। চিকিৎসা ফলো করেন, আপনি ওনার দেওয়া চিকিৎসা ফলো করেন, আই থিঙ্ক উনি এটা বিবেচনা করবেন। যদি উনি স্পেশালিস্ট ডাক্তার হন, এটা সাধারণ সকল ডাক্তার বললেই হবে না, এটা এই ক্ষেত্রে কিন্তু আপনার ভেরি স্পেশালিস্ট ডাক্তার লাগবে যে বলবে যে এটা অ্যাবডোমিনাল মাইগ্রেন। এটা কথায় কথায় বলে দেওয়া যাবে না। আচ্ছা, আমরা অনেকগুলো ধরনের কথা শুনলাম মাথা ব্যথা, যেমন মাইগ্রেন একটা আছে, সেকেন্ডারি হেডেক আছে, ক্লাস্টার হেডেক আছে। এখন আমাদের দর্শক, আমরা নতুন একটা টার্ম জানলাম যে অ্যাবডোমিনাল মাইগ্রেন। মাইগ্রেন অ্যাকচুয়ালি অনেকগুলো ভ্যারাইটি আছে। জি, ওরাল হেডেক সোসাইটি মাইগ্রেনেরই অনেকগুলা আপনার ক্লাসিফিকেশন করেছেন। আপনি শুনলে আশ্চর্য হবেন যে হেডেক তো খুবই কমন ডিজিজ, আর হেডেকের যে ক্লাসিফিকেশন করেছে এবং হেডেকের ক্লাসিফিকেশন নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ডাক্তারদের কোনো মতভেদ নাই, এবং এই ক্লাসিফিকেশন এবং ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া খুব ছোট ছোট অক্ষরে লেখা, প্রায় 160 পৃষ্ঠা বিপি লেখা আছে। আচ্ছা, আপনি দেখবেন, তার মানে ইটস নট এ স্মল থিং। আমি দুই কথা দিয়ে এটাকে আমি শেষ করে দিতে পারবো না, করা যাবে না। জি, আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা তার কথা শুনি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যারের কাছে প্রশ্ন হলো, আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ মোজাম্মেল বলছি। জি, আমার নাকে একটা পলিপ আছে, আমি ডাক্তার দেখাইছি, কিন্তু এটা বিশেষ কোনো ট্রিটমেন্ট করাই নেই, এবং আমার বন্ধু বান্ধবরা করেছিল, অপারেশন করেছিল, পরে আবার এখানে আবার বাড়ছে ওদের। ওই ক্ষেত্রে আমি অপারেশন যাই নাই। এই মুহূর্তে আমি ফ্যান্সিক, নাফাস্টেন এবং পিটোএক্সিসটি 3টে ওষুধ প্রতি মাসে একবার খাই, মোটামুটি ব্যথা যায় আর ডিস্টার্ব করে না। এক্ষেত্রে ওষুধগুলো কি আমার জন্য কি কন্টিনিউ করবো নাকি ওষুধগুলো চেঞ্জ করবো? আর এই যে ফ্যান্সিক টাইপ বা পিটোএক্সিসটি পেন কিলার, এগুলো কি আমি যদি মাসে একবার করে খাই, আমার দীর্ঘতম সময়ের মধ্যে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? মেহরবানি করে আমার প্রশ্নটা একটু বুঝে বলার জন্য। জি, দর্শক আপনার, আচ্ছা আমাদের এখন একটু বিরতি নেবার সময় হলো। আমি দর্শককে একটু বলবো আমাদের সাথে থাকবার জন্য। তবে আপনার এই ব্যথাগুলো কি আপনি মাথা ব্যথার সাথে রিলেটেড? আমাদের দর্শক কি মাথা ব্যথার কথা বলছেন? আচ্ছা, যে আমি দর্শক আপনাকে আমি একটু অনুরোধ করব আমাদের সাথে থাকবার জন্য। আমি আশা করব যে দর্শকের প্রশ্নের উত্তর যদি আপনি দেন। কোশ্চেনটার উত্তর দিই আমি। উনি বলেছিলেন যে ওনার একটা নাকে পলিপ আছে, মাথা ব্যথাও আছে। তো মাথা ব্যথা কিছু ওষুধ কথা উনি বলেছেন যে এগুলা খেলে ওনার ভালো হয়। এখন নাকে পলিপ সাথে মাথা ব্যথা, এটাকে আপনাকে এক্সক্লুড করতে হবে যে সাইনোসাইটিস আছে কিনা। সাইনোসাইটিস যদি থাকে, সাইনোসাইটিস কিন্তু একটা কিউরেটিভ ট্রিটমেন্ট, মাত্র ওষুধ দিলে অ্যান্টিবায়োটিক অ্যান্ড আদার্স যখন আমরা চিকিৎসা দিই, সাইনোসাইটিস কিন্তু একটা ক্রনিক ব্যথা না যে বছরকে বছর থাকবে। তো এটা অথবা সাইনোসাইটিসের সাথে আরও অন্য ভ্যারাইটির হেডেক আছে কিনা এটা ভালো করে শুনলে ডাক্তারের কাছে গেলে আই থিঙ্ক হি ক্যান সে। আর আরেকটা কোশ্চেন আপনি বলছিলেন যে আপনি ট্রানজিট নামে একটা ওষুধ খান, ইটোরিক্স না কি বললো, ইটোরিকক্সিব, আমি যেটা বুঝলাম। হ্যাঁ, এই ইটোরিকক্সিব আপনি এখন মাসের মধ্যে 2-1 বার 3 বার যদি কেউ খায় ওকে খাইতে পারে, কিন্তু আপনি প্রতিদিন এগুলো খাইতে পারবেন না। আর ট্রানজিট যে ওষুধটার কথা বললেন, এটা একটা বহুল প্রেসক্রাইবড ওষুধ, কিন্তু এইটা দীর্ঘদিন খেলে কিছু সাইড ইফেক্ট আছে, যে সাইড ইফেক্টগুলা একবার হলে ইট ইজ ডিফিকাল্ট টু ট্রিট, মানে এগুলা চিকিৎসা করা যায় না, ভালো চিকিৎসা হতে চায় না। এইসব ওষুধগুলো এক নাগাড়ে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি বেশি দিন এক নাগাড়ে খাবেন না, এটা আপনার জন্য পরামর্শ। জি, আপনি বলছিলেন যে আপনার একটা অভিজ্ঞতা আছে যেটা আপনি দর্শকদের সাথে শেয়ার করতে চান, যদি এই ব্যাপারে কিছু বলেন আমাদের। আমার একটা অভিজ্ঞতা মাথা ব্যথার সম্বন্ধে, যে এত অভিজ্ঞতা, আমার মনে হয় যে ডাক্তাররা, সব ডাক্তার, এটা আমার একার না, ডাক্তাররা যদি ভালো রাইটার হতো, ধরেন হুমায়ুন আহমেদের মতো যদি রাইটার হতো, তাহলে কিন্তু অনেক বইপত্র লিখতে পারতো। তো আমার একটা এক্সপেরিয়েন্স, আমি 2008 সালের কথা, 8 সালে তখন আমি মাত্র নিউরোলজিস্ট হয়েছি, আমি স্কয়ার হসপিটালে স্টার্ট করেছি ক্যারিয়ার। একজন রুগী আসলো, রুগী বলতে উনি অ্যাকচুয়ালি একজন সংসদ সদস্য, সম্মানিত সংসদ সদস্য। তো উনি ভর্তি ছিলেন, সামবডির আন্ডারে ভর্তি ছিলেন, উনি আমাকে রেফার করলেন যে আমার এই রুগীটা মাথা ব্যথা। তো আমি গিয়ে দেখলাম যে ওনার এক সাইডে মাথা ব্যথা, মুখে
মাথা এবং মুখ এক সাইডে ব্যথা, এবং ওনার ডেন্টিস্টের কাছে উনি দীর্ঘদিন দেখিয়েছেন, প্রায় গত 3 বছর ধরে উনি দেখিয়েছেন, এবং ওনার দাঁত একটার পর একটা উঠে 8টা দাঁত উঠে ফেলছে ওনার, 8টা দাঁত এক পাটিতে ওনার নাই, উপরে নিচে। তো আমি নিজেও তখন অনেকটা ডাক্তার হিসেবে নতুন, আমি ওটা ডায়াগনোসিস করলাম ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আচ্ছা, অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এবং ওনাকে ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার পরে 3rd ডেতে আমি আবার ওনাকে ভিজিটে গেলাম। উনি একদম বিছনা থেকে লাফ দিয়ে উঠে আমাকে জড়াই ধরলেন, ডাক্তার আপনি এতদিন কোথায় ছিলেন, আপনি আমাকে কি দিলেন যে আমি তো ভালো হয়ে গেছি। তখন আমি ওনাকে বুঝাই বললাম যে আপনার ডিজিজটা ছিল ওইটা, আপনি আসলে ভুলক্রমে আপনার খামাকার দাঁতগুলো উঠে ফেলেছেন, আপনার দাঁতের অসুখ ছিল না এটা। ওনার তো ওনার বুঝেন সংসদ সদস্য মানুষ, ওনাদের অনেক সাঙ্গফাঙ্গ থাকে। আমি দেখলাম যে উনি চট করে ওনার দরজা খুলে সাঙ্গফাঙ্গকে ডাকলেন, এই ওই ডাক্তারকে ধরে ফেল। আমি ওনার শান্ত করলাম যে না, আসলে এটা শুধু ডাক্তারের দোষ না, এটা আপনারও দোষ। আপনি 3 বছর ধরে দাঁত উঠেছেন একটার পর একটা, কিন্তু আপনি তো অ্যাটলিস্ট ঢাকা তো বেশি দূরে না, আপনি একজন স্পেশালিস্ট ডাক্তারকে দেখাইতে পারতেন, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো নেন নাই। একটা সুন্দর অভিজ্ঞতা আমি বলবো যে রোগীদের। আমরা বিভিন্ন ধরনের মাথা ব্যথা নিয়ে আলোচনা করলাম। একই মানুষের কি বিভিন্ন ধরনের মাথা ব্যথা হতে পারে? হতে পারে, একই মানুষের বিভিন্ন ধরনের মাথা ব্যথা হতে পারে। একজনের টেনশন টাইপ হেডেক আছে, তার সাথে মাইগ্রেনও থাকতে পারে। এই যে আমাদের একটা দর্শক যে প্রশ্ন করলেন, ওনার সমস্যা বললেন, ওনার নাকে ফলিপ আছে, আবার আরেক জাতের মাথা ব্যথাও সম্ভবত আছে। আমার কাছে সামান্য শুনে এটুকুই মনে হলো ওনার হয়তো সাইনোসাইটিস আছে, ওইটাও আছে। আবার এমনও হতে পারে একজনের সারা জীবনে মাইগ্রেনে ভুগেছে, বয়স এখন বেড়ে গেছে, মাথা ব্যথা দেখা গেল যে কমার বদলে বেড়ে গেছে তার, অর্থাৎ ভিন্ন ভ্যারাইটির হেডেক তার ভর করেছে। যেমন টেম্পোরাল আর্টারাইটিস আপনি শুনতে পাবেন, যে বা জায়েন্ট সেল আর্টারাইটিস, এক ধরনের রক্তনালীর অসুখ, এগুলা হইতে পারে। এই মানুষের মাইগ্রেন ছিল, এখন হয়েছে টেম্পোরাল আর্টারাইটিস, হতে পারে। একই সাথে ভিন্ন জাতের মাথা ব্যথা হতে পারে। আচ্ছা, অনেকের দেখা যায় ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা শুরু হয় এবং সারা দিন থাকে, এটা কেন? হ্যাঁ, ঘুম থেকে উঠার পরে যে মাথা ব্যথা হয়, বা বিশেষ করে ঘুমের মধ্যে যে মাথা ব্যথা হয়, সেটা কিন্তু ডাক্তারকে খুব হুঁশিয়ার হতে হবে যে এটা কি সেকেন্ডারি হেডেক কিনা। বিশেষ করে যেসব হেডেকে মাথা ব্যথায় মাথার পানির প্রেশার, যেটা আমরা বলি, মাথার ভিতরে এক ধরনের পানি আছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে, ওটা প্রেশার যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই ধরনের মাথা ব্যথাগুলো সাধারণত হয়। আরও আছে, কথা আছে, অনেক কথা আছে, কিন্তু আমরা মোটা দাগে যদি কথা বলি যে এই ধরনের রোগীরা দেখতে হবে মাথায় পানি প্রেশার বাড়ছে কিনা, এবং পানির প্রেশার কেন বাড়লো, টিউমার কিনা, বা আরও অনেকগুলা ঘটনা আছে এগুলা কিনা, অর্থাৎ তাকে ইনভেস্টিগেশন করতে হবে। যদি ইনভেস্টিগেশনে কিছু না পায় তাহলে ডাক্তারকে অন্য ভ্যারাইটির কথা চিন্তা করতে হবে, কিন্তু প্রাইমারিলি ডাক্তারকে এই ধরনের রোগীকে পরীক্ষা না করিয়ে মন্তব্য করা যাবে না। আচ্ছা, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। আমি আজকে মাথা ব্যথার একটা বড় সাবজেক্ট, মাথা ব্যথায় ভোগে না এরকম মানুষ খুব কম। এটা মাথা ব্যথার প্রিভ্যালেন্স হলো 95%, অর্থাৎ আপনার লাইফ টাইমে 95% সম্ভাবনা আছে যে আপনি মাথা ব্যথায় ভুগবেন, অথবা 100-র মধ্যে 95 জন মানুষ আছে যাদের কোনো না কোনো সময় জীবনে একবার মাথা ব্যথা হবে। ইটস এ কমন ডিজিজ। তো মাথা ব্যথার যদি আপনাদের কারো হয়, অর্ডিনারি মাথা ব্যথা অনেক সময় আপনি লোকালি প্যারাসিটামল খেয়ে চলছে। আবার অনেকে, আমি রুগীদের দেখে যেটা এক্সপেরিয়েন্স আমার, অনেকে একটা বিশেষ ভ্যারাইটির ওষুধ আজকে বাজারে গত কয়েক বছর ধরে আছে, আমি টলফেনামিক অ্যাসিড, আমি ব্র্যান্ড নেম বলতে চাই না, টলফেনামিক অ্যাসিড, এইটা দেখে যে প্রায় দেখা যাচ্ছে যে রুগীরা মাসের মধ্যে 8-10 বার 15 বার যাদের মাথা ব্যথা হয় তারা খাচ্ছে, খেয়ে কিছুটা পরিত্রাণ পাচ্ছে, এবং এক পর্যায়ে দেখা যায় যে মাথা ব্যথা যা ছিল তার থেকে আরও বেশি নিয়ে আসে। এটার বলে মেডিকেশন ওভার ইউজ হেডেক। আবার মনে রাখতে হবে ওই ধরনের এই টলফেনামিক অ্যাসিড বা এই জাতের এই গ্রুপের অনেকগুলা ড্রাগ আছে যেগুলো ব্যথা কমার ওষুধ হিসাবে পরিচিত। সেই ওষুধগুলোর কিন্তু সাইড ইফেক্ট আছে, কিডনি নষ্ট হয় দীর্ঘদিন খেলে, গ্যাস্ট্রিক আলসার হয়, পেপটিক আলসার হয়, অনেক সময় পেটে হেমোরেজ হইতে পারে,
এবং বমির সাথে পায়খানার সাথে রক্ত যেতে পারে, খুব ডেঞ্জারাস সিচুয়েশন ঘটতে পারে। অনেকে আবার কিডনি নষ্ট হয়েও আসে দীর্ঘদিন এই ধরনের ওষুধ খাওয়ার কারণে। তো এগুলো এইভাবে নিজে নিজে ওষুধ খাবেন না। যদি আপনার মাথা ব্যথা আপনাকে বেশি ডিস্টার্ব করে থাকে, সেসব ক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ নেন, তারপর আপনি ওষুধ খান। সময় নেই, শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি মাথা ব্যথা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।